আমেরিকাতে সাথী অর্গানাইজেশন, রেডি অর্গানাইজেশন, কংগ্লোমারেট থেকে তারা হঠাৎ একটা খবর বার করে এই কিছুদিন আগে একটা বিরাট বড় তালিকা যে পেগাসাস সফটওয়্যার, এই সফটওয়্যারটা একটা নজরদারি মানে তার টেলিফোনের মাধ্যমে, এবং টেলিফোনে যেহেতু আজকালকার টেলিফোনের স্মার্টফোন, তার ক্যামেরা, তার রেকর্ডিং এক্ষুনিও যেটা হচ্ছে, যার জন্য এত এই চলবে কিনা ওই চলবে কিনা সেই সব কথা হচ্ছিল, এসব সব কিছুই এই ক্যামেরার মাধ্যমেই করা যায়, এই ফোনের মাধ্যমেই করা যায়। এই পেগাসাস সফটওয়্যারটা এমন একটা সফটওয়্যার যেটা এই কাজটি করে একটা স্মার্টফোনকে ব্যবহার করে, যার স্মার্টফোনে সে রয়েছে তার মাধ্যমে শুধু যে তার উপরে নজরদারি চালাতে পারে তাই না, তার আশেপাশেরও এই কী হচ্ছে, কী ঘটছে, কী বলা হচ্ছে, সমস্ত রেকর্ডিং একটা পুরো ব্যাপারটাকে সুন্দরভাবে তুলে রেখে দিতে পারে। এবং অবশ্যই এটা বলবার অপেক্ষা রাখে না যে এই সফটওয়্যারটা যে বা যারা বসিয়েছে তাদের হাতে তুলে দিতে পারে। এবং তখন এই ওয়্যার আর এই মিডিয়া হাউসগুলো কংগ্লোমারেট এরা যে তালিকাটা বার করলো, যাদের এই হিসাবে দেখা যাচ্ছে যাদের কাছে এই পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে এই চরবৃত্তিটা করা হয়েছে, তাদের তালিকাটা খুব মজাদার ব্যাপার। সব দেখা যাচ্ছে, বিরোধী নেতাদের তো কোনো প্রশ্নই নেই, অসংখ্য বিরোধী নেতার নাম আছে, দু একজন দেখা যাচ্ছে বিজেপিরও নেতা, এমনকি আইটি মিনিস্টার, মানে মোদির খুব কাছের মানুষ, যাকে দিয়ে এই প্রসঙ্গে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, সেই বৈষ্ণবেরও নাম আছে, তার সঙ্গে শিল্পপতিদের নাম আছে, নানা প্রকার নাম আছে। সত্যি যদি হয়ে থাকে, এরা সবাই যদি হয়ে থাকে, তাহলে একটা অদ্ভুত ফ্যাসিস্ট স্টেটের কথা বলে বেরিয়ে দিচ্ছে, যেখানে সবাই কিন্তু নজরদারি করবে। সেই যে 1984 হয়তো অনেকে পড়েছে, 1984-এ জর্জ অরওয়েল যে ঘটনা কল্পনা করেছেন, বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ, প্রতি মুহূর্তেই পেগাসাস সফটওয়্যার সেই জায়গাটা করেছে। এই যে অন্তত 50 জনের নাম পাওয়া গেছে, আরও কত জনের নাম পাওয়া যাবে তার ঠিকানা নেই। আমি জানি না যে নরেন্দ্র মোদী আর অমিত শাহ বাদ দিয়ে আর সবার নাম পাওয়া যাবে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের। সুতরাং একেবারে সেই জায়গাটা তৈরি হচ্ছে, কিন্তু প্রতি মুহূর্তে আমরা সার্ভেইলেন্সের মধ্যে থাকছি, আমরা কি বলছি, আমরা কি করছি, আমরা কি শুনছি, সবটাই ধরা পড়ে যাচ্ছে, এবং যেখানে খবর যাবার চলে যাচ্ছে। এখন এটা কিন্তু আমি এখনকার কথা আবার পরে দিব, এইটা কিন্তু ঐতিহাসিকভাবে যাবতীয় দেশে পরে, হ্যাঁ আচ্ছা পরে 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 আচ্ছা আচ্ছা সরি দুঃখিত, একটু ডিসরাপশন ঘটে গেল। যাই হোক, এবং এটাও কিন্তু যদি এই নজরদারি চলতে পারে থাকে, তাহলে এটাও কিন্তু রেকর্ড হচ্ছে কার ক্ষমতা আছে, কাদের কাছে এরকম যখন কি ডিস্টার্ব করতে পারে। আমার ছেলের ক্ষমতা আছে, করেছিল, তো এটাও কিন্তু হিসেবে থাকবে। এখন ব্যাপার হচ্ছে শাসকেরা যে আজকে এটা করছে এমনটাও ব্যাপারটা নয়। এই আমাদের দেশেও মাঝে মাঝেই একটা হাওয়া উঠেছে, এর উপরে নজরদারি করা হচ্ছে, ওর উপরে নজর, অতীতেও হয়েছে। এমনকি এই বিজেপি যে রাজ্যে ক্ষমতায় নেই সেই রাজ্যে বিজেপি হয়েছে, প্রচুর ব্যাপার হয়েছে। এটা আজকের ব্যাপার নয়, চিরকাল শাসকেরা সবসময় ভয় ভয় থাকে, শাসকের পা কাদা, ফলে কখন কি ঘটে যায় সে খবরটা সব সময় রাখতে চায়, কে কি করলো, কে কি বললো। এই একেবারে ঐতিহাসিক সূত্র, যখন থেকে রাষ্ট্র বস্তুটার জন্ম হয়েছে তখন থেকে সূত্র। কারণ রাষ্ট্র মানেই হলো ওই একজন আরেকজনের উপরে দখলদারি করুন।
দখলদারি মানেই নজরদারি, ওকে বাদ দিয়ে চলে না। সে ইতিহাসে সেই কালিদাসেও গুরুপুরুষের উল্লেখ পাওয়া যায়। গুরুপুরুষরা কি পাই গুপ্তচর, আর কিছুই না। মানে গুরুপুরুষ গুপ্তপুরুষে একই কথা। এবং ইতিহাসে ঐতিহাসিকভাবে আমরা বহু দেখেছি এই গুপ্তচরবৃত্তির কথা, চরবৃত্তির কথা। এমনকি সেই সুযোগ নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে করে খেয়েছেন, এর তথ্য ওকে দিয়ে, ওর তথ্য একে দিয়ে। তাতে যেমন আমরা অনেককে খুব গ্লোরিফাই করেছি, যে নূর এনায়েত খানকে নিয়ে আজকে এখন অনেক কথা হচ্ছে। সত্যি তার অনেক, তার দেশের জন্য কাজে লেগেছে, এরকম কন্ট্রিবিউশন আছে, এরকম অনেক আছে। কিন্তু এটা পুরো প্রফেশনালি এই জায়গাটাকে, শাসকদের এই দুর্বলতাকে এক্সপ্লয়েট করা, ডাবল এজেন্ট, ট্রিপল এজেন্টদের আমরা ইতিহাসে দেখেছি। মাতাহারি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় ঠিক তাই করেছে, দু জায়গায় তিন জায়গায়। ও এটার বাইরে কিন্তু আমরা কোনোই ছিলাম না। মানে সত্যি কথা বলতে এই পর্যায়ে আমরা এটাকে দেখিনি, কারণ এই প্রযুক্তি ছিল না, কিন্তু এর আকাঙ্ক্ষা ছিল এবং এই চরবৃত্তিও ছিল। আমাদের ছোটোবেলাতে, সেই ছোটোবেলা আমি একটু বড় বয়স অব্দিও মানে চেতনা একটা নাটক হয়েছিল না একটু, যাতে গানটা মনে পড়ে গেল, সেই সব জানতে পারবে সিয়ার কাছে, সিয়ার 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 মারিচ সংবাদ। হ্যাঁ ঠিক, মারিচ সংবাদে তখন আমাদের ধারণা ছিল যে চরবৃত্তিতে এই সিয়ার কাছে কেউ নেই, অতএব সিআই সেই ব্রিজ ব্রাদার, সিআইএ সে সত্যি সব দেখছে। এবং এটা না আমাদের নিজেদেরও মানে এক প্রকার একটা সন্দেহবাদী, মানে এমন একটা চলে গেছে। আমি বেশ কয়েকজন লোককে জানি, পরে দেখেছি যে মানুষগুলি দক্ষিণপন্থী ঠিকই, কিন্তু নেহাত ভালো মানুষ ছিলেন। কেউ অধ্যাপনা করতেন, কেউ অন্য জায়গায় থাকতেন, ওই একটু আমেরিকার সুপারসে এসছে। আমরা খুব সহজে লাগি সিআর এজেন্ট, সিআইএর এজেন্ট, সাবধানে থাকি, ওর সঙ্গে কথা বললে মেপে বলবি। বুঝলি, আমরা জানতাম তারা হয়তো কিছুই না, কিন্তু ব্যাপারটা আমরা জানতাম যেটা হয়। আমি যে ইউনিভার্সিটিতে আমার যাদবপুরে এতকাল ধরে আছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি সেই ছাত্রাবস্থাতেও দেখেছি এবং শিক্ষক অবস্থাতেও দেখেছি। ওই বকুলতলার ক্যান্টিনে গিয়ে নীলাঞ্জন নিশ্চয়ই চিনবে, দুটি ছোট ছোট করে চুল ছাড়া লোক বসে থাকতো। হ্যাঁ এই তো মানে আমাকে বলতে হচ্ছে, মানে আমাকে বলতেও হচ্ছে না। হ্যাঁ মানে আমরা জানতাম, আমরা এই খোঁচর ছেলে কাজ খারাপ পুলিশ, অর্থাৎ মানে ব্যাপারটা কিন্তু প্রতিষ্ঠিত ছিল চিরকালই। মানে এমনই যে আমি যখন এই প্রত্যক্ষ রাজনীতি করতাম অনেক কাল আগে, সেবার মনে আছে একটা ছুটির দিনে এরকম কি একটা রাস্তায় প্রোগ্রাম হচ্ছে, সেরকমই একজন আমাকে ফোর্স করে বলছে, কী যে করেন আপনারা, একটা ছুটির দিনও বাড়িতে ঘুমোতে দিচ্ছেন না। মানে তারাও জানতো আমরা, মানে অনেকটা সহজ ছিল, কিন্তু আসলে এত সহজ নয়। আমরা অনেক কিছু মানে অতিরিক্ত তরল করে নিয়ে আসলে ঠিক এদের পিছনের ব্যাপারগুলো বুঝতে পারতাম না, যে এগুলো তাৎপর্য কতটা। তাৎপর্যটা কিন্তু আমরা বুঝেছি যখন সত্যি সত্যি এই প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো, এই চরবৃত্তিটা একেবারে অন্য এক ডাইমেনশনে পৌঁছে গেল, অন্য একটা মাত্রা নিতে। তবে এসে তারপরে আমরা কিন্তু এই নিয়ে কথা বলতে পারবো। জানতাম সব, কিন্তু খুব হালকা চালিয়ে দিতাম, কখনো কিন্তু আমরা এগুলো নিয়ে বলিনি, ভাবিনি। এটা আমাদেরই করে, আমরা অনেক কিছু বুঝিনি, যার জন্য আমরা বিপ্লব করতে গিয়ে অনেক জায়গায় মানে ধাক্কা খেয়ে ছিটকে এসেছি। পরবর্তীতে না বুঝলাম যে আমরা না বুঝলেও যাদের বুঝবার, রাষ্ট্র যারা চালায় তারা কিন্তু ঠিক বুঝেছে, এবং কীভাবে কত দূর মাত্রায় নিয়ে যাওয়া যায় একে। তবে এটা বোধহয় আমরা প্রথম বুঝতে পারি বোধহয়, আমার মনে হয় ওয়াটারগেট কেলেঙ্কারির সময়, অর্থাৎ সেই 70 দশকের শুরুতে 72 সালে ওই ওয়াটারগেট হাউসে, মানে ডেমোক্রেটিক পার্টির হেডকোয়ার্টারে, সেখানে একটা ব্রেকআপ হয়েছিল। কারা যেন ভেঙে ফেলেছিল, কারা যেন, এই কারা যেন দিয়েই এরপরে ঘটনাচক্র আরম্ভ হয়ে গেল। ওখানে আমেরিকাতে সংবাদপত্র ইত্যাদি বলতে আরম্ভ করলো যে এর পিছনে রিপাবলিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন
এবং নিক্সন সেটাকে অস্বীকার করলেন না, ঠিক আজকে মোদির মত। আর মোদির থেকে আরেক ক্যাটিয়া তো অন্যদিকে বেশি রকম কী বলবে, মোদি তো যথার্থ নীরব মোদি, চুপ করে আছেন। আর নিক্সন না না আমরা কিছু যাই না, আমরা কিছু যাই না, এরকম একটা প্রচণ্ড এই কাভার আপ যাকে বলে, ঢাকা ধামাচাপা দেওয়ার চেষ্টা হতে হতে কিন্তু লোকে বিশ্বাস করে না। এমন হতে থাকবে যে এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ইমপিচমেন্টের প্রস্তাব নিয়ে আসা 72 থেকে 12টা চলছে 1973 সালে। এই বোধহয় মানে এই বহুকাল বাদে একজন আমেরিকার প্রেসিডেন্ট ইমপিচ হয়ে গদি যায় এই অবস্থা দাঁড়ালো, যেটা কদিন আগে ট্রাম্পের আবার হয়েছিল। কিন্তু সেসবটি ট্রাম্পকেও ইমপিচমেন্টটা ফেস করতে হয়নি, নিক্সনকেও হয়নি। নিক্সনকে কিন্তু হয়তো নিক্সন 74 সালেই মানে গদি ছেড়ে দেওয়ার ফলে তার জায়গায় ওই জেরাল্ড ফোর্ড তার পার্টি প্রেসিডেন্ট হয়ে বসলো, এবং কয়েক মাস বাদে যখন এই স্বাভাবিক লোকের এই মানে উত্তেজনাটা একটু থিতিয়ে এলো, এখনও যেরকম ওই ব্ল্যাক লাইফস ম্যাটার আন্দোলনটা যখন একটু কমে হয়ে তখন যখন একটা মোটের উপরে শাস্তি দিয়ে ওই লোকটিকে ছেড়ে দেওয়া, ব্যাপারটা থিতিয়ে আবার আমেরিকার সঙ্গে যাচ্ছে। ঠিক তেমনি করে ওই জেরাল্ড ফোর্ড বোধ হয় কোন মাসে এত মনে হয় এপ্রিল মাসে বোধ হয় নিক্সন পদত্যাগ করে, সেপ্টেম্বর মাসেই ফোর্ড তাকে প্রেসিডেন্সিয়াল পার্ডন দিয়ে দেয়। তাহলে ব্যাপারটা ছুটে যায়। কিন্তু এই যে চরবৃত্তির ফলে কী হতে পারে সেই জায়গাটা দেখিয়ে দেওয়ার প্রথম শুরু। আবার তার সঙ্গে সঙ্গে এটাও সত্যি যে সেই কিন্তু প্রথম শুরু মানুষের এই ব্যাপারটাকে সিরিয়াসলি আমেরিকার মানুষ তো নিয়েছিল বলে শেষ পর্যন্ত একজন প্রেসিডেন্টের গদি উল্টালো। এখন আমরা জানি না আমরা দিতে পারবো কি না, বা আমরা বুঝতে পারছি কিনা এর তাৎপর্যটা কোথায়। অদ্ভুতভাবে হয়তো আমেরিকাতে একটা মানে আমি জানি না ডেভেলপ ডেমোক্রেসি বলা উচিত কিনা, কারণ একটা সময় দেখা যেত আমেরিকা অধিকাংশ ভোট দিতে যাই না। আবার কিন্তু এই ওয়াটার গেট কেলেঙ্কারি এগুলোর সময় থেকেই দেখা গেল যে ওটা ঘুরতে আরম্ভ করলো। আমেরিকার ডেমোক্রেসি এর মধ্যে দিয়ে অনেকটা ইভলভ করলো, এবং আমরা এটাকে নিতে পারি বা না পারি আমি জানি না। আমেরিকার মানুষ কিন্তু এই চলচ্চিত্রটাকে সহ্য করেনি তখন, এটা দেখিয়েছে, এবং সেটা অনেক দিন আগের কথা, 70 দশক। তার মানে এটা সত্যি কথা যে আমরা এখনও অনেক সময় যে ভুলটা করি প্রায় ধরেই রেখেছি যে এই বুর্জোয়া গণতান্ত্রিক পদ্ধতিতে এর মধ্যে দিয়ে আর কিছু হবে না। কিন্তু এর মধ্যেও যে অনেকগুলো ফাঁকফোকর আছে যেগুলো কাজে লাগাতে পারি। বিপ্লবটা এই মুহূর্তে করতে পারছি না, এককালে হয়তো অনেক কিছু বলেছে, কিন্তু এখন আমরা মোটামুটি অনেকেই আমাদের বাস্তবগুলো অনেকটা বুঝি। এখনও কি আমরা এই জায়গাটাকে বুঝবো না? আর বলছো না ওয়াটার গেটের প্রসঙ্গটা এই কারণে, ওয়াটার গেট কিন্তু এরকম একটা জায়গা তৈরি করেছিল। আজকে আমার কাছে কতগুলো জায়গা খুব অদ্ভুত লাগছে যে আমরা সত্যি একটা মানে বিরাটভাবে বিকশিত গণতন্ত্র, আমাদের দেশে জরুরি অবস্থার ফলে ইন্দিরা গান্ধীর সরকার উল্টেছে। যদি আমাদের একটা বিকশিত গণতন্ত্র না হতো এটা হতে পারতো না, যাই বলি না কেন। এবং সেটার আমরা বহু সময় আরও নানা রকম প্রকাশ পেয়েছি। কিন্তু এই দেশে কেন স্ট্যান স্বামীকে পরিষ্কারভাবে বিচার বিভাগীয় খুন করার পরেও এটা তো হত্যা, পরিষ্কার হত্যা, আমরা কেন সেই জায়গায় আমরা কেন এতটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছি? আমরা কেন আমেরিকা ওয়াটার গেটের বিরুদ্ধে এত বড় আন্দোলন হয় করতে পারলে পেগাসাসকে কেন্দ্র করে আন্দোলন সেই জায়গায় তুলে নিতে পারছি না? আমাদের কথা ছেড়ে দিলাম, আমরা কি আমাদের ক্ষমতাও অতি সামান্য, আমেরিকার কথাও ছেড়ে দিলাম। কিন্তু আমাদের যে রাজনৈতিক দলগুলো তারাই কি সত্যিকার কোনো ভূমিকা রাখতে পারছে? তাদের ভূমিকাটাও কিন্তু ওই খানিকটা চেঁচামেচি, তাদের যদি ওই একটা নির্বাচন বার করা যায় এইটুকুনি বেশি তারা তাকিয়ে ভাবছে না। অন্তত এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। আমি জানি না আপনারা একমত হবেন কি না। প্রশ্নটা এইখানে যে সেখানে দাঁড়িয়ে
আমরা এত আলোচনা আমাদের কাজ না আমাদের কিছু দায়িত্ব থেকে যায়। মানে আমরা তো বলি সুশীল সমাজ, অনেকগুলো শব্দ তৈরি হয়ে গেছে যেটা আমরা আগে সেই ছোটবেলায় জানতাম না। সিভিল সোসাইটিগুলো চুপচাপ না, বলার দায়িত্বটা কে নেবে? যদি আমাদের এই রাজনৈতিক দলেদেরকেও একটা এই রাত তাৎপর্য বোঝাতে হয়, কে দেবে দায়িত্বটা? আমি বলছি আমিও কিছু করতে পারবো না, আমি জানি ও একা কিছুই পারে না। সিভিল সোসাইটি একটা বড় বিরাট বড় ভূমিকা পালন করার সময় কিন্তু এই সময়টা। অবশ্যই আরও অনেক কারণ আছে, আমরা এই নির্বাচনের আগে নিশ্চয়ই আবার ভূমিকা পালন করে তখন আমরা বর্তমান সরকারের পুরো ফ্যাসিস্ট চরিত্র তুলে দেব। কিন্তু এই সামগ্রিকভাবে বললেন অনেক সময় কাজে দেয় না, কিন্তু একটা জায়গায় ফোকাস করে ধরতে পারলে হ্যাঁ তাহলে কিন্তু মানে সত্যিই তাকে আঘাতটা আনা যায়। সেই জায়গা থেকে ফোকাস করে যদি সেইভাবে তুলে ধরা যায়, এইটাকে মাথায় রাখতে হবে। মানে আমাকে বলতে ডেকেছে কেন আমার হয়তো একটু বেশি মানে কী বলবো, রাজনৈতিক নেতাগুলো কথা হয়ে গেল, হয়তো তার বদলে আমি তো রাজনৈতিক নেতাগুলোই করি, কিন্তু তার বদলে হয়তো বলার কথা ছিল যে বিষয়টার হ্যাঁ সে জায়গায় আসছি আমি বিজ্ঞানিক ভিত্তি। কিন্তু যতই বিজ্ঞান চর্চা করি, যতই প্রযুক্তি চর্চা করি, মানে সমাজ বিচ্ছিন্ন মানুষ তো নই, তাই এটা মূল তাৎপর্যের জায়গাটাতে না বলে কিন্তু আমার পক্ষে থাকা সম্ভব নয়। এরপরে কিন্তু বাকিটা সত্যিই আমি পারবো না, ফলে যে কেউ আমাকে গালাগাল দিতে পারে, যেসব বলে তো খুব চলে যাচ্ছে, তাহলে কি আমি যদি পারতাম তাহলে করতাম, কিন্তু না পারবো না বলে একটু বলতে পারবো না সেটাও বোধ হয় নয়। হ্যাঁ, এবং এইতে বলতে গিয়ে পুরো জিনিসটাকে যদি আমরা যাই বলি, এই প্রযুক্তির কথা, এই ঐতিহাসিক ধারাবাহিকতার কথা বারংবার আমরা দেখেছি যে যেমন নাকি যেটা বলছিলাম যে শাসকদের চরবৃত্তির প্রয়োজন পড়ে, ভীষণ নয় পড়ে, কারণ সবসময় তার ভয় থাকে এবং প্রতি মুহূর্তে তাদের চিন্তা থাকে তাদের যারা বিরোধী তাদের কোনো একটাভাবে দাগিয়ে দিয়ে তারপরে তার মধ্যে তার জন্য প্রমাণ সংগ্রহ করা ইত্যাদি। কিন্তু সেটাই কিন্তু আমার তাদের মূল দুর্বলতার কারণ। শুধু ওয়াটারগেট বলে বলছি না, আজকে যে জুলিয়াস অ্যাসাঞ্জের সঙ্গে যে ঘটনা ঘটেছে, উইকিলিক্সের প্রতিষ্ঠাতা, সে ভদ্রলোক অস্ট্রিয়ান সাংবাদিক, অস্ট্রিয়া দেশের, হচ্ছে বেশি কিছু না, কিন্তু খুব আশ্চর্যভাবে তিনি বহু এই লিক, সত্যিই লিক, বহু খবর ভেতর থেকে অদ্ভুতভাবে বার করলেন। তার চরবৃত্তিটা কিন্তু আমার রাষ্ট্রের দিক থেকে না, মানুষের দিক থেকে, জানি না মানুষের দিক থেকে না, তার ব্যবসার দিক থেকে যেভাবেই দেখা যায় তিনি বহু খবর বার করলেন। এমনকি কেমন করে এখনও করে যাচ্ছে তার কোম্পানি যে আমেরিকান নির্বাচনে রাশিয়া তার প্রভাব বিস্তার করে সেই খবর পর্যন্ত, এবং আমেরিকার পক্ষে ভয়ঙ্কর অস্বস্তির কারণ ইরাক যুদ্ধ, আফগানিস্তান, সব জায়গাতে আমেরিকার অনেক কিছু লিক করে দেওয়ার পরেই খুব অদ্ভুত ব্যাপার, সুইডেনে তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির জন্যে সুইডেনের মধ্যে কোথাও ছিল না, সুইডেনের করে বিরাট কিছু মানে প্রকাশ করেছে এমনটা না, তো সুইডেন তার বিরুদ্ধে মামলা জারি করল, গ্রেপ্তারি পরোয়ানা একদম। এবার ভদ্রলোক জুলিয়াস অ্যাসাঞ্জে তিনি ছিলেন ইংল্যান্ডে, সেখানে হঠাৎ ইকুয়েডরের দূতাবাসে ঢুকে গেলেন, সেখানে রাজনৈতিক আশ্রয় নিলেন, তারপরে তাকে ইকুয়েডরের নাগরিকত্ব দেওয়া হলো, খুব ভালো কথা, এবং সেখান থেকে উনি তার মধ্যে থেকেও নানান রকম কাজকর্ম চেষ্টা গেছে। হঠাৎ দেখা গেল যে তাকে কিন্তু ওই দূতাবাসের মধ্যে ঢুকে আমেরিকান দূতাবাসের মধ্যে ঢুকে ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করলো, এবং আমেরিকানরা তার বিরুদ্ধে আরও নানান মামলা টামলাগুলো করেই ছাড়ো তুলে আনবার চেষ্টা করলো। তাহলে ইকুয়েডার কী করলো? ইকুয়েডার
শুধু যে ছেড়ে দিল তাই নয়, তার আগে তারা অনেক বড় বড় কথা বলেছিল, বসে ওখানে আলোচনা। শুধু তাই না, ইকুয়েডর তার নাগরিকত্ব দিয়েছে, সেটাও কেড়ে নিল। এখন মতলব দিচ্ছে, কিন্তু মানেটা কী হলো, একটু ঘুরতে দেখা গেল যে বছর ওই ওকে তুলে দেওয়া হলো কিসের হাতে, ঠিক সেই বছরই তার পরেই ইকুয়েডর IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে একটা বিরাট অংশের টাকা পেল লোন। IMF লোনে আসল গল্পটা কী সেটা তো অন্য বিষয়, আমরা সবাই জানি। সেটা দিয়ে ভালোভাবে নিজের আধিপত্য বিস্তার করা যায়। ফলে আমেরিকার যে দরকার ছিল, এটার পিছনে যে থাকতেই পারে, এ বিষয়ে কিন্তু সন্দেহ করার অবকাশ থাকে না। তারপর গল্পটা এরকমই চলছে। হ্যাঁ, যে এখনও জেলে পড়ছেন, কিন্তু পুরো গল্পটা থেকে কী বোঝা গেল এটাই যে শাসকরা, রাষ্ট্র, তারা যেমন এই চরবৃত্তি তাদের ভীষণ প্রয়োজন, তেমনি তারা আবার পাল্টা চরবৃত্তিকে সবচেয়ে ভয় পায়। এবং দুদিক থেকে দেখতে গেলে, বলতে গেলে, এটা যেমন তাদের প্রয়োজন, তেমনি এটাই তাদের সবচেয়ে দুর্বলতা। এখন কীভাবে করে এই সুমন্ত্র বলছেন সেই টেকনোলজির কথা, অনেক কথা বলে হলো, অন্য কথা বললাম, টেকনোলজির কথা একটু আসি একটু টেকনোলজির কথা। অনেক টেকনোলজি এর জন্য ব্যবহার করা হয়। একটা শব্দ আছে ফিশ, মাছ ধরা ফিশিংয়ের মতো, অর্থাৎ ফিশ করে আমি মানে নীলাঞ্জনের যাবতীয় তথ্য আমি তুলে আনলাম, সমুদ্রের যাবতীয় তথ্য তুলে আনলাম। এখন এই যে এরকমভাবে না, বেশি লোকের থেকে এই তথ্য নিলে আমিও তথ্যের সাগরে হাবুডুবু খেতাম, ওই দিয়ে কিছু করতে পারতাম না। এই মাত্র 5 বছর আগে সেটা তাহলে কী হলো, এরপরে হলো ক্লাউড কম্পিউটিং হলো। এখন একটা কম্পিউটারে আমাকে সব ডেটা মনে রাখতে হয় না, আমরা সারা পৃথিবী জুড়ে আমাদের ডেটা ছড়িয়ে আছে। আমাদের না, মানে ও ডেটা আমাদের অনেক নাগালে, কিন্তু সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকতে পারে। তাকে বলা হচ্ছে না সেই মানে আমি শ্রাবণের আকাশে দিয়েছি পাতি, বাবু জল ছলে ছলে আঁকি মেঘে মেঘে, মানে মেঘে মেঘে আমার আঁকি আমার চারিদিকে ছড়িয়ে গেল, ও সমস্ত সব ডেটা ছড়িয়ে গেল। তাই নামটাও খুব কাব্যিক করে ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, বিছান হয়ে গেছে, তথ্যটাই তাই হয়ে গেছে, একদম বিছান হয়ে গেছে। সে কোথায় ছড়িয়ে গেছে, কিন্তু সব ছড়ানো কিন্তু চাবিকাঠি খুব অল্প কয়েকজনের কাছে। এই ক্লাউডের মালিকানা কিন্তু অল্প কয়েকজনের আছে, ফলে আমরা ওটা দেখতেই পাচ্ছি হয়, যদি এই করতে পারছি তারা করতে পারছে। এবং এদের সুবিধা হয়ে গেছে এতকাল এত বড় বড় এত তথ্যের তালা ভান্ডার নিয়ে তাকে নাড়াচাড়া করার মতো সফটওয়্যারটাও ছিল না। এটা তো গেল হার্ডওয়্যারের মতো। এখন কিন্তু হয়েছে। এখন গত 3-4 বছর ধরে কম্পিউটার সায়েন্সে সবচেয়ে যাকে বলে মানে হট টপিক, সেটা হচ্ছে বিগ ডেটা অ্যানালিটিক্স। বিগ ডেটা, কেউ স্মল ডেটা বলে না। ছোটোখাটো নিয়ে কী হবে, পাশের বাড়িতে কী রান্না হলো ও যেতে লাগবে। হ্যাঁ, কোন দেশে এরা বিগ ডেটা অ্যানালিটিক্সের যে কি বিরাট সুবিধা নিচ্ছে তারা, মানে সমস্ত টেকনোলজিগুলো একটার পর একটা আছে। সফটওয়্যারের কথা এলাম, সফটওয়্যারে আছে আরেকটা টেকনোলজি, সেখানে হার্ডওয়্যার তাহলে একদম নেই, মূলত সফটওয়্যার সবাই নেই। মূলত সফটওয়্যারে আমরা যাকে বলি কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই টেকনোলজিটা যখন শুরু হয়েছিল সে বহুকাল আগে, 70 দশক থেকে, তখন একটা ধারণা ছিল যে এটা দিয়ে এই মানুষের মতো যন্ত্র বানানো যাবে, মানুষের কাজ করে এমনি যন্ত্র বানানোর উদ্দেশ্যে। একদম সায়েন্স ফিকশনে প্রচুর লেখা হতো, সেরকমই জায়গাটাকে নিয়ে শুরু হয়েছে তেমনি করে। কিন্তু যারা বুঝবার তারা বুঝেছিল এর সম্ভাবনাটা আরও অনেক বেশি। এক ভদ্রলোক এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একেবারে ঘোরা দিয়ে খুব নাম করা পণ্ডিত নিলসেন বলে,
তার একটা টেক্সট বই আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একদম মানে শ্রেষ্ঠ টেক্সট বই হিসাবে এখনও বলে। তার প্রথম লাইনটি হচ্ছে, there are 3 types of intelligence: natural intelligence, military intelligence and artificial intelligence. ন্যাচারাল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল অ্যান্ড মিলিটারি ইন্টেলিজেন্স। কিসের সঙ্গে মেলাচ্ছে হবে? মিলিটারি ইন্টেলিজেন্সের মানে কিন্তু ওই সেই পূর্বপুরুষের কাজ। তবে কোথায় গিয়ে কাজে লাগতে পারে যে আপনি জানেন বা না জানেন, আপনার মনের গভীরে হানা দিচ্ছি, আপনার পেটের গভীরে হানা দিচ্ছি, আপনার বাড়ির গভীরে হানা দিচ্ছি। এবং আজকে তাকিয়ে দেখুন, আপনি দেখবেন আর এই স্মার্টফোন খুলবেন, আজকে কম্পিউটার উপর লাগবে না, গুগলে গিয়ে দেখুন আপনি আগের দিনগুলোতে যে ডেটা, যে ধরনের সাইটে গেছেন, ওরা সেই বুঝে টুঝে, হ্যাঁ, একদম আপনাকে কিচ্ছু না বলতে আপনার সামনে ওই সাইটগুলো ঠেলে ঠেলে পাঠাবে। হ্যাঁ, আপনারা সমাজ নিয়ে চিন্তা করেন, অটোমেটিক আপনি সমাজ নিয়ে চিন্তা করেন, আপনার কাছে একেবারে সমাজ চিন্তার সাইটগুলোকে পাঠাবে। আপনার কাছে সেই বইগুলো, যেখানে আমার সেই বইয়েরও একটা বাজার আছে, সেখানেও বাজার, সেখানেও বিক্রি, সেই বইয়ের সেই সাইটগুলোকে, সেই খবর তাকে পাঠাবে। আবার যে ওসব কিছুর মধ্যে কিছুই করে না, ওই সারাদিন অফিস করছে আর ঘরে গিয়ে হয়তো মানে পর্নোগ্রাফি দেখছে, তাকে আর বলতে হবে না, পিলপিল করে পর্নোগ্রাফি তাকে আর যেতে হচ্ছে না, আপসে আসছে। ওরা না তুই যে মেঘের আড়াল থেকে মেঘনাথ দেখছে এবং ঠিক করছে, সেই মেঘের আড়াল থেকে, হ্যাঁ, একেবারেই তাই। ওই যা বলছে সবই, হ্যাঁ, বা বিশদ হয়ে গিয়েছে, আর ছড়িয়ে এমনভাবে গেছে আমাদের বোঝার উপায় নেই, কিন্তু তারা কিন্তু আছে এবং তারা কিন্তু দেখছে। ফলে এই চরবৃত্তি এখন ওরকম করে জেমস দা লাগে না, জেমস দাদের প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে, কিন্তু প্রযুক্তি না জেমস দার ঠাকুরটা হয়ে গেছে। ফলে তারা তাকে সেই রকমভাবে ব্যবহার করছে, একটার পর একটা। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ক্লাউড কম্পিউটিং, হার্ডওয়্যার লিমিটেশন কিছু লাগবে না, সফটওয়্যারকে ব্যবহার করে আমি ঠিক মনের গভীরে ঢুকে যাচ্ছি। এলো এবার ওই দেখলো ওই ফিশিংয়ের কথা। এই গতকালকে বোধহয় একটা কাগজে একটা খবর ছিল যে এক ব্যবসায়ী ভদ্রলোক, আপনার খেয়াল করে নিয়ে যায় না, তাকে ফোনে কে বা কাহারা বলছে সিম ব্যবহার করবার জন্য খুব পরপর বলে উৎসাহ দেয়। এত সব কথায় লাগিয়ে দেওয়া হয়, এখন রিক্সা থেকে সিম, শব্দটার কী মাহাত্ম্য আমি বলতে পারি। লোকেও শুনলে খুব মানে একটা কিছু হচ্ছে। হ্যাঁ, আমরা ছোটোবেলায় ক্লাস জানতাম, এখন ক্লাস, ওই তো সেই ভদ্রলোক সেই সিমের সেই খেয়ে তিনি সেই, হ্যাঁ, তাকে সিম বদল করে দিয়েছে তারা। আর যেই না বদল করেছে, এইবার দেখা গেল সে সিম সেই কোম্পানির সিমই নয়, এবং তার মাধ্যমে তার ওই 80 লক্ষ না কত আমার খেয়ালও নেই ঠিক, সোজা মনে যাচ্ছে। মানে মোটামুটি ভদ্রলোকে যা ছিল চাটি বাটি একদম খাস করে দিয়েছে। খুব সহজ ব্যাপার। এখন তাদের ধর, সে তো আবার মেঘে হারিয়ে গেছে, অত সহজ নয়। আরেক রকম ফিশিং কীরকম, এইভাবে লোককে ভুলভাল ধাপ্পা দিয়ে, এটা একটা পদ্ধতি। আরেক রকম কি, আরেক রকম আজকাল আমরা এত প্রযুক্তি নির্ভর, এই আমার পকেটেও আছে, আপনাদের বোধ আছে যে ওই ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, হ্যাঁ কেন, হ্যাঁ, এমনকি এখন তো যা করছে যে তারপরে বলছে মেট্রো রেলে উঠলে বড় তাইতেও সেই স্মার্ট কার্ড ছাড়া উঠতে পারবে না, সবই হচ্ছে ওই কার্ড। হ্যাঁ, 2 দিন বাদে দেখুন নিজের বাড়িতে ঢুকতে গেলেও একটা স্মার্ট কার্ড বানিয়ে আনতে হবে। এবং কর্পোরেশনে, হ্যাঁ, আধার কার্ড তো সেটা মাথায় নেই, এবং কর্পোরেশনে গিয়ে আমাকে ওই স্মার্ট কার্ডটা করিয়ে আনতে হবে। কর্পোরেশনের খাতায় কিন্তু আমার সব নিয়মকানুন সব আছে, সব আমার নাম ধাম, বাবার নাম, হ্যাঁ, ঠাকুরদার নাম। ফলে আমি কর্পোরেশন সত্যি কথা বলি, আমার বাড়ির দলিল ফলে আমি হারিয়ে ফেলেছি, কিন্তু ওখানে তো আছে, তাতে কিছু এসে যায় না, ওদের কাছে সবই আছে। তো এবার ওই স্মার্ট কার্ডটা যেই লাগাবো, অমনি কিন্তু আমেরিকার ওই কোনো হয়তো একটু জেনে যাবে যে এই লোকটা বাড়িতে ঢুকছে
এর কী তাল আছে এবারে একটু পাওয়া যেতে পারে, মানে সব কিছুতেই। এবং এগুলোকে পাওয়াটা কিন্তু মোটেই খুব কিছু কঠিন নয়, শুধু যে ওখানে ঢোকার সময় দেখতে হবে তাও নয়। এই যে পকেটে নিয়ে আমি তো হ্যাঁ খুব সহজে খুব গুনগুন করে গান করতে করতে মেট্রোতে গিয়ে উঠছি। এইবারে ওরা একটি ওই RFID রিডার বলে একটি ব্যাপার হয়, তাকে স্মার্ট কার্ডের সঙ্গে যদি কোনোভাবে ইন্টিগ্রেট করে ফেলা যায়, মানে তার যে রেঞ্জটা তার মধ্যে ওই স্মার্ট কার্ডকে আনা যায়, স্মার্ট কার্ড থেকে সব তথ্য তুলে আনা, ডেটাটা হাতানো, তারপরে আর কোনো ব্যাপারই নয়। আরেক রকম আছে ফিশিং সাইট। কিছুকাল আগে অবধি প্রচুর ইমেলে বিজ্ঞাপন আসতো, বিজ্ঞাপন ঠিক বলবো না, ইমেল আসতো যে আমি বুরকিনা ফাসোর হ্যাঁ সেই অ্যাসাসিনেটেড রাষ্ট্রপতির স্ত্রী, আমি এত টাকা বিনিয়োগ করতে চাই, আমি আপনাকে পার্টনার হিসাবে পেতে চাই, আপনি আগ্রহী হলে এখানে একটা ইমেল দিন বা এই সেটা আসতো, প্রচুর আসতো। এবং দু একটি বোকা আমি যে দেখিনি যারা সেটা বিশ্বাস করে তাও নেই। হ্যাঁ, এটা খুব ক্রুড মেথড, কিন্তু এই ধরনের ফিশিং সাইট যাকে বলেছিল এটা আরও অনেক সূক্ষ্মভাবেও অনেক সফিস্টিকেটেড ওয়েতেও করে থাকে। ওই যে বললাম আমার পছন্দ মতো সাইটগুলো দিচ্ছে, আমি ওখান দেখি ক্লিক করি, দেখা গেল ওটা ফিশিং সাইট, ওখান থেকে কিন্তু আমার ডেটাগুলো চলে গেল, আমি তো জানিও না। এই হচ্ছে টেকনোলজির মজা। ফলে টেকনোলজি যতই এগোচ্ছে ততই কিন্তু আসলে রাষ্ট্রের হাতে ক্ষমতা বাড়ছে আর মানুষের হাতে ক্ষমতা কমছে। এটা উল্টোনোর দরকার আছে, প্রযুক্তিকে আনতে হবে মানুষের জন্য। এই মুহূর্তে কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছে প্রযুক্তিটা রাষ্ট্রের কক্ষিগত, এবং ওই যে রাষ্ট্রের আমরা যেসব সম্পদকে ভয় পেতাম, অস্ত্র শস্ত্র ইত্যাদি অনেক কিছু, পুলিশ বাহিনী, তার চেয়ে অনেক বেশি ভয় পাই। হ্যাঁ, এটা উল্টোতে হবে, এবং এটা ঘোরাতে গেলে অনেক লড়াই, অনেক ভাবনা চিন্তা। আবার আমাকে যে জন্য ডাকা হয়েছে তার থেকে সরে যাচ্ছি, আমি খুব দুঃখিত। আমি ওই জায়গাটা আবার ফিরছি যে এগুলো তো ছিল, এই ফিশিং এই ব্যাপারগুলো, কিন্তু এছাড়াও এর পরবর্তীতে ফিশিং সাইটেও তো একটা জিনিস লাগবে, যে একটা তা ওই সাইটে যেতে লাগে, ওখানে একটা ক্লিক করতে লাগে। কিন্তু এখন যেটা এসে গেছে পেগাসাস যে ধরনের টেকনোলজি, তাকে বলে জিরো ক্লিক টেকনোলজি। এই জিরো ক্লিক টেকনোলজি এক মারাত্মক বস্তু। মানে আমাকে ওই সাইটে যেতে হচ্ছে না, ওখানে কিচ্ছু করতে হচ্ছে না, আমার কোনো অ্যাক্টিভিটি ছাড়াও, ইন্টারনেটে আমার কোনো অ্যাক্টিভিটি ছাড়াও আমি ধরা পড়ে গেছি একদম। ওই এ তো প্রেমের ফাঁদ নয়, রাষ্ট্রের এই হাত পাতা উহুমানে কে কোথায় ধরা পড়ে কে জানে। তারপরে কিন্তু বিশ্বময় দিয়েছে তারে ছড়ায়, কিন্তু ছড়ালে চলবে, কিছু এসে যায় না ছড়াতে এবং গোটাতে, আমি পারবো না। হ্যাঁ, সে আবার সেই মেঘের পিছনে থাকা মেঘ লাগলেই পারবে। এবং এই জিরো ক্লিক টেকনোলজির যে কি অসাধারণ সব কিছু, মানে সব তো আমি কেন আমরা কেউই জানি না, এবং সব তো বোঝা অসাধারণ কিছু উপায় তারা তৈরি করেছে, সেগুলো এত মানে নতুন, এত ইনজেনুয়াস, যাকে বলে অভিনব, ভাবাও যায় না। যেমন একটা এখন শুনতে পাচ্ছি একটা টেকনোলজি হচ্ছে যে একটা নকল এই BTS মানে এই বেস স্টেশন যাকে বলে, এই মোবাইল সার্ভিসের মধ্যে দিয়ে যেটা হয়ে যাচ্ছে, তাদের যে বেস স্টেশন রয়েছে একটা ওই দেখা যায় না যে লম্বা করে উঁচু, এর উপরে আমার মাথার উপরে ওই অ্যান্টেনাগুলো লাগানো, ওই বেস স্টেশন নকল বেস স্টেশন প্রযুক্তির মাধ্যমে তৈরি হচ্ছে। নকল এত কিছু হচ্ছে, আর্টিফিশিয়াল একটু বুদ্ধি বেস স্টেশন তৈরি করা,
লোকাল মানে আমি সিধে বাংলায় বলেছি, ইংরেজিতে যাকে বলা হয় ভার্চুয়াল। এখন ভার্চুয়ালের এবারে সোজা বাংলা বোধ হয় সত্যি সত্যি ঠিক রকম না করলেই ভালো হয়। হ্যাঁ ঠিক, তার কারণ তার প্রকৃতিতে সত্যিই কোনো অস্তিত্বই নেই, কিন্তু সে আছে কারণ তার কাজটা হচ্ছে। তাহলে কীরকম আছে ওই ভার্চুয়াল থাকা, এবং ওই ভার্চুয়াল বেস স্টেশন তৈরি করে ফেলছে। এটা একটা টেকনোলজি বললাম, বেসটা পরপর কয়েকটা রকম নেটওয়ার্ক কার্ড চাপিয়ে তাই দিয়ে এইখানে বসে এই টেবিলের উপরে একটা ভার্চুয়াল বেস স্টেশন হয়ে গেল। এইবারে যেই না ভার্চুয়াল বেস এখান থেকে যে কল করতে যাচ্ছে ভার্চুয়াল বেস স্টেশনে তাকে সেখান থেকে ধরে ফেললো। এটা একটা খুব প্রাথমিক জিরো টেকনোলজি। এরপরে আরও অনেক কিছু বেরিয়েছে, এসব তারাও বলবে না, এইসব আমরাও হয়তো এই মুহূর্তে সবটা জানিও না, বুঝিও না। হ্যাঁ, কিন্তু মোদ্দা কথাটা হলো এই যে আমার টেলিফোন হোক, কম্পিউটার হোক, সেখানে আমি কোনো কাজ না করা সত্ত্বেও তারা কিন্তু প্রবেশাধিকার পাচ্ছে, তারা কিন্তু সেখান থেকে তথ্য নিতে পারছে। কীভাবে পারে আমি বললাম যে অনেক রকমের টেকনোলজি আছে, আমি কয়েকটার কথা বলছি। আরও জিরো ক্লিক তো তারপরে আরও উন্নত হচ্ছে, যে যেমন একটা ছোটো ছোটো একটা এই যেমন এই একটা উদাহরণ মনে পড়ল যে এই হোয়াটসঅ্যাপ কোম্পানি, হোয়াটসঅ্যাপ তো খুব বিজ্ঞাপন দেয়, যে বিজ্ঞাপন না খুব বলে যে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, আমাদের ডেটা একেবারে অন্তত তাই কেউ কিছু নাড়াচাড়া করতে পারবে না। এই হোয়াটসঅ্যাপ 19 সালে 2 বছর আগে কেউ হয়তো খেয়াল করেনি, তখন স্বীকার করেছিল যে তাদের ডেটা হ্যাক হচ্ছে কীভাবে না। তারা তখন একটা পেয়েছে বলেছে একটা দেখে, কিন্তু আসলে তো ব্যাপারটা ওই একটা নয়, যে যখন ভিডিও কল করা হয় সেখানে তাদের একটা দুর্বলতা রয়েছে, ভিডিও ভালনারেবিলিটি ছেড়ার সুযোগ নিয়ে। অর্থাৎ ভিডিও কল যে এলো না, যার ডেটা নেওয়া, যার এই কাজ করবার হ্যাকিং করা সেই করছে, এবং আমার ফোনটা ওই হোয়াটসঅ্যাপে ভিডিও কলটা ধরতে অবধি লাগছে না, তার আগেই কিন্তু ওই কানেকশন এস্টাবলিশ হওয়ার সময়ই সে ওখান থেকে দিচ্ছে। সেটা নাকি তারা ধরেছিল, কিন্তু আবার বলছি না, কি পুরো ব্যাপারটাই কিন্তু যথেষ্ট সন্দেহজনক এখনো পর্যন্ত, আজও পর্যন্ত। এবং সত্যি যদি আমরা পুরো মানে একেবারে ভিতরে গিয়ে ব্যাপারটাকে ভেবে দেখি, তাহলে এত তথ্যের আদান প্রদান এত করিয়ে যেত চেষ্টা হতে পারে। আর কি আমি 7:30 শেষ করে যাবো, কিন্তু 7:30 বেজে গেল, যে একটু চালাই আমরা এগুলো করছি। যে এক্ষুনি বললাম এই হোয়াটসঅ্যাপ বলছে এন্ড টু এন্ড এনক্রিপশনের কথা, আমাদের এইসব ডেটা কিন্তু এটা সত্যি কথা এনক্রিপ্ট করে বানানো হয়, আর আমরা ভাবছি খুব নিশ্চিত কোডিং করে দিয়েছে এনক্রিপ্ট। আমি এনক্রিপশন ব্যাপারটা এনক্রিপশন ব্যাপারটা ছাত্রদের, এই নেটওয়ার্কের ছাত্রদের শেখানো হয় ক্রিপ্টোগ্রাফি বলে একটা বিষয়, যে একেবারে যে নেটওয়ার্ক যে আর্কিটেকচার আর সবচেয়ে উপরের লেয়ারে, অর্থাৎ সব কিছু হয়ে গেলে তখন এই জিনিসটি করা হয়। কী বিবস্ত না, ওটাকে অন্য কোনো রূপ দিয়ে দেওয়া, ছদ্মবেশ ধারণ করানো। হ্যাঁ, আজকে যদি নীলাঞ্জন নীতিশবাবুর মধ্যে চুল রাখে কিন্তু অসুবিধা হবে, ওরা সেই চেষ্টাটা করে, তাই তো ওরা কীরকম চেষ্টা করে, একদম সেই ইতিহাসের গোড়াতে সিজার সাইফার বলে একটা সাইফারই ছাত্রদের শেখাতে হয়। তাতে কি বললে, যারা নির্দিষ্ট সংখ্যক লেটার এগিয়ে যাবে, এর বদলে বলবে ডি, হ্যাঁ তিনটে লেটারে বলে, বি এর বদলে ই, অর্থাৎ ডগ ডিওজি না লিখে তার বদলে তিনটে করে লেটার এগিয়ে লিখবে। এটা নাকি কী হবে, ডি এর বদলে তাহলে হবে ডিওজির বদলে ওই জি, হ্যাঁ, আর আবার জি এ এইচ আই জে, তাহলে তাই দাঁড়ানো। কিন্তু এইটা নাকি প্রথম সাইফার হিসাবে সেটা জুলিয়াস সিজার ব্যবহার করেছিল শোনায়, তাই এটাকে বলে সিজার সাইফার।
তার থেকে ক্রিপ্টোগ্রাফিতে বললে যে এরকম এক ধরনের এরকম হতে পারে, যাকে আমরা বলছি যে সাবস্টিটিউশন সাইফার, হ্যাঁ, একটা বলে আরেকটা কিছু না, বা আরও বিভিন্ন বিভিন্ন ধরনের সাইফারগুলো রয়েছে, কিন্তু বোঝা যায়। কিন্তু সঙ্গে সঙ্গে মাথায় আসতে বাধ্য যে এমন কি তাহলে কোনো রকমভাবে সাইফার তৈরি করা যায়, এমন ক্রিপ্টোগ্রাফি করা যায় যাকে করা যাবে না, যাকে ভাঙা যাবে না। সবচেয়ে মজা হচ্ছে আবার ওই ক্রিপ্টোগ্রাফির টেক্সট বইয়ে পরিষ্কারভাবে দেখিয়ে দেওয়া আছে যে সেটা করতে গেলে একটাই টেকনোলজি আছে, একটাই অঙ্ক ব্যাপার একদম, যাকে বলে ওয়ান টাইম প্যাড, একবার তৈরি করলে তারপরে সেটিকে আর কিছু করে না। কিন্তু এটা শুনে ভারী নিশ্চিন্ত লাগতে পারে, তাহলে ও ওয়ান টাইম প্যাড সব ব্যবহার করলেই হয়। কিন্তু মজা হলো যে ওই বইতেই তারপরেই দেখানো হয়েছে ওয়ান টাইম প্যাডটা তার লম্বা দৈর্ঘ্য হবে ইনফাইনাইট, অসীম, তা না হলে ওয়ান টাইম প্যাড হবে না। অর্থাৎ কোডটাকে ইনফাইনাইটলি লম্বা হতে হবে। সুতরাং ইনফিনিটি মানে কি? আমরা যা কিছু বুঝি, যা কিছু চিন্তা করতে পারি তার চেয়ে বড়, সুতরাং আমরা সেটা কখনই বলতে পারবো না। সুতরাং একদম থিওরিটিক্যালি সেই জিনিস করা সম্ভব নয়। তাহলে এমন কোনো কোড তৈরি সম্ভব নয় যাকে ব্রেক করা যায় না। এ তো আমার বলার দরকার নেই, দেখিয়ে দেয়। তাহলে আমরা যে নিশ্চিত হয়ে বসে আছি যে আমাকে হোয়াটসঅ্যাপ খাইয়ে দিল কথাটা, ফেসবুক খাইয়ে দিল এন্ড টু এন্ড এনক্রিপশন, তাতে কিসের নিশ্চিন্ত? কী ঘোরাটি আমরা নিশ্চিন্ত বসে রাখলাম? ঠিক আছে, বলতে বলা গেল যে হ্যাঁ না, তা বললে কি হবে, ওটা তো ব্রেক করতে যা কষ্ট করতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, অনেক যারা এই প্রযুক্তির পক্ষে বলে অনেক বা কোম্পানির লোকেদের তাদেরকে বলতেই হবে তবে। কিন্তু এইখানেই প্রশ্ন, কাউকে না কাউকে তো ওই জুলিয়াস সিজার যেমন সিজার সাইফারের নিয়মটা তৈরি করেছে, এই ক্রিপ্টোগ্রাফির নিয়ম তো কাউকে না কাউকে অন্তত কিছু ব্যক্তিকে করতে হচ্ছে। কোথাও না কোথাও শেষ পর্যন্ত মানুষ তো আছে, কোথাও না কোথাও একেবারে গোড়া দাম, যে সোর্সে বলছি, সেই সোর্স এনকোডিংয়ে সেইখানে যেন যে এক বা একাধিক ব্যক্তি তারাই যদি আমাকে চুরি করে, আমার তথ্য চুরি করে, টাকাচ্ছে কে? আমি কিসের ভিত্তিতে নিশ্চিন্ত হয়ে বসে আছি? সে তো সোর্সের মধ্যে ভুল, সোর্সের মধ্যে ভুল, সোর্সের মধ্যে ভুল থাকবেই, আমার সাধ্য নেই তার হাত থেকে রক্ষা পাই। প্রযুক্তি যতই এগোচ্ছে ততই তাদের কাজটা সহজ। সুতরাং পেগাসাসের মতো কোম্পানিও তৈরি হবে, কারণ রাষ্ট্র একটু আগেও যা বলেছি, রাষ্ট্র এটা চাইবে, সব রাষ্ট্রই চাইবে, এবং পেগাসাসের মতো কোম্পানিরা ব্যবসা জানে, তারা ব্যবসা করার জন্য তার সুযোগ দেবে। পেগাসাস তৈরি করেছে এনএসও নামক একটি ইসরায়েলি কোম্পানি, সম্ভবত তার প্রতিষ্ঠাতা তিনজনের নামের আধ্যক্ষ, তার একজন যদিও এখন সেই কোম্পানিতে নেই। কিন্তু এই এনএসও রেকর্ডটি মোটেই সুবিধার না, বারে বারে এদের নিয়ে অনেক বলবার দেখা গেছে। যেমন ওই জামাল খাশোগিকে আপনাদের মনে আছে, জামাল খাশোগি সৌদি আরবে দূতাবাসের মধ্যে ঢুকে সেই সাংবাদিক, সবচেয়ে মানে রাষ্ট্রের কাছে ভয়ের বস্তু সেই জামাল খাশোগিকে সৌদি আরবের যুবরাজের মানে লোকজন সঙ্গে সঙ্গে তারা গিয়ে ইস্তানবুলের তুরস্কের সৌদি আরবের দূতাবাসের মধ্যে গিয়ে তাকে দেখতে। তারপর দেখা গেল যে এই পেগাসাসের সাহায্যে এদের উপরে নয়, জামাল খাশোগির স্ত্রী এবং তার পুরো পরিবার, এদের উপরে অনেকদিন ধরে নজরদারি করা হচ্ছে। দেখা গেল আরও বোঝার ব্যাপার যে তুরস্কের, হ্যাঁ, যারা জামাল খাশোগির কেসটাকে নিয়ে এগিয়েছে তাদের উপরেও ওই পেগাসাস, তো পেগাসাসের কাজই। এবং আজকে না, পেগাসাসের আসলে রেকর্ডে কী এসেছে, পেগাসাসের কাছে যে পয়সা দেবে সে তাকেই তার প্রযুক্তি দেবে, সে তো ব্যবসা করতে দেবেছে। কিন্তু না, এইখানে
কাকে দেবে সেই যে পয়সা দেবে বলতো এই মুহূর্তে তার হচ্ছে সে একটি রাষ্ট্রের সরকারকে দেবে, রাষ্ট্রের সরকারকে। পেগাসাস এই কথাটা বলেই বলছে যে আমরা তো সরকারকে দেই, ঠিক যেটা বললেন যে আমরা যে কোনো মানুষকে দেই না, তাহলে আমাদের নিয়ে এত কথা হচ্ছে কেন? যে যে কেউ নিয়ে যাবে তাকে শুরু করে তা তো নয়, ওটা তো অন্য যায়। কার প্রয়োজনটা সবচেয়ে বেশি প্রয়োজনটা যে যাদের, তারা কিন্তু সরকার, যার জন্য আমি ঘোরাতে মানে এতটা দাম বাঁধতে শিবের গীত করেছি যে আমার যদি আজকাল প্রচুর পয়সা হয় আমি কেন যাবো কিনতে? যাবে তো ওই রাষ্ট্রই। সুতরাং সরকারের কাছে দিচ্ছে মানে তাতে যে খুব মহৎ কাজ হয়ে গেছে তা কিন্তু নয়, বা তারও ভয়ঙ্কর হয়ে গেছে। এবং মানে সে যে হয়ে গেছে সে তো এই পেগাসাস প্রসঙ্গে মোদি সরকারের আচরণ থেকে বোঝা গেছে কেন তারা চুপ। তাই কি তাদের তো একটা প্রশ্ন করা হচ্ছে যে সরকার পেগাসাস সফটওয়্যার কিনেছে কি কেনেনি, এই প্রশ্নটি পার্লামেন্টে তাই নিয়ে যা কিছু উঠেছে, যা কিছু হচ্ছে খুব সোজা উত্তরটা কি হ্যাঁ কি না, কাকে এমনকি কাকে করেছে তাও বলেন হ্যাঁ কি না, এক কথায় মিটে যায়। 5 মিনিট শুনে লাগে কেন বলছে না, বলছে তো নাই, মানে নীরব মোদী এবারে সত্যিকার নীরব। হ্যাঁ, যে অশ্বিনী বৈষ্ণবের উপরে এই নাম পাওয়া যাচ্ছে ওই তালিকার মধ্যে, তাকে এগিয়ে সে বেচারা আমতা আমতা করে, মানে সরকার তো ঠিক এরকম করতে পারে না, এই জাতীয় বেচারা, মানে এর বেশি কিছু বলার ক্ষমতাও নেই, বলতেও পারবে না। হলো পার্লামেন্টারি কমিটি, স্ট্যান্ডিং কমিটি, যা পার্লামেন্টারি এখতিয়ারের মধ্যে পড়ে, শশী থারুরকে চেয়ারম্যান করে বসতে গেল, সেখানে বিজেপির এমপিরা এলেন না, মানে এসব সই করলেন না, ভন্ডুল করলেন, কোড়াবেরা হবে, সে মিটিং হলো না। তারপরে আরও মজা যে তারপরে অভিযোগ হলো যে সেখানে নাকি বিহারি গুন্ডা বলে মহুয়া মৈত্র, তারই অভিযোগ, ওটা নিশিকান্ত দুবে এই অভিযোগটা করলেন যে সেই মহুয়া মৈত্র তাকে বিহারি গুন্ডা বলেছে। তাতে মহুয়া মৈত্র চট্টোপাধ্যায় ছিল, চট্টোপাধ্যায় যে বুদ্ধি আছে, যে যে মিটিংয়ে উপস্থিত ছিলেন না, মহুয়া মৈত্র নাকি তাকে বলেছে, নিশিকান্ত দুবে ওদের ওদের কমিটি মেম্বার। তো মহুয়া মৈত্র উত্তরটা পিস দিয়েছে যে মিটিংয়ে উনি উপস্থিত ছিলেন না, সে মিটিংয়ে আমি ওই কী করে গালাগাল দেবো। এখন ব্যাপারটা হচ্ছে যে শুধু তাই নয়, ওই মিটিংয়ে সেদিন যেটা সাধারণত বিধানসভা লোকসভায় সর্বত্র দস্তুর, স্ট্যান্ডিং কমিটিতে কিছু আলোচনা হয়, সেই মন্ত্রকের অফিসারেরা তার ফাইল টাইলগুলো নিয়ে আসে, বিজেপির এমপিরা বয়কট করবে, মানে এসে গেছে বলতে যাও করবে, এ তো সেই আমলাদের পক্ষে জানা থাকার কথা নয়। কেন একজনও আমলা সেদিন আসেনি, সেই মিটিংয়ে কিন্তু কেউ আসেনি, ফলে একটি ফাইলও আসেনি। এবং ওই নিশিকান্ত দুবেই তার আবার অদ্ভুত সাফাই দিয়েছে যে নাকি আমাদের এই শাসনতন্ত্র অর্থাৎ পার্লামেন্ট এবং এবং আমাদের যে এই সরকারের রাজক অর্থাৎ যে ব্যুরোক্রাসি, হ্যাঁ, এদের নাকি পারস্পরিক সম্মানের সম্পর্ক থাকা উচিত। তো সম্মানের সম্পর্কেই তো পরস্পরের কাছে দায়বদ্ধ হয়। আমি আমার স্ত্রীকে সম্মান করলে আমার স্ত্রীর কাছে আমি দায়বদ্ধ নই, আমি তাকে জানাবো না, মানে কীভাবে এরা কী বলছে সেটা নিজেরাও জানে না, কতটা উল্টোপাল্টা বলছে। কিন্তু এই যে ছাপ দিয়ে পড়ে নেমেছে যে করে হোক এ বিষয়ে তন্ত্র আটকাতে হবে, এটাই তো মারাত্মক কথা। তার মানে তো ডালমে কুচকালা, তার মানে এরা ছাড়া আর কে কিনেছে, তার মানে এরা নিশ্চয়ই কিনেছে বসে, বা হয়তো আরও অনেক কিছু, তার মানে হয়তো সরকারি টাকারও অনেক নয়ছ এর পিছনে রয়েছে। একটা কিন্তু খুব মানে উল্লেখযোগ্য তথ্য রয়েছে যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বাজেট বরাদ্দ যে বছর থেকে 2008 সালে, যে বছর থেকে এই মানে ওয়্যার এদের সবার এই ডেটাগুলো পেয়েছে যে
এদের উপরে স্নুপিং করা হচ্ছে বলে, সেই বছরই হঠাৎ দেখা যায় ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বাজেট 10 গুণ বেড়ে যায়। 10 গুণ বাড়ার কারণটা কি? বাকি 9 গুণ খেলো কে? পেগাসাসকে আমরা জানি না, কিন্তু সে বেরোলে এদের মুশকিল আছে, তাই সেটা যে করে হোক ধামাচাপা দেওয়া, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আজকে এরা যেটা বুঝতে পারছেন না যে এদের আচরণটা কিন্তু অনেকটা এই করতে করতে শেষকালে কালিদাসের মতো হয়ে গেছে, যে ডালে বসে আছে সেই ডালই কেটে গেছে। এইভাবে অন্যদের উপর নজরদারি করতে বলে সমস্ত ডেটা কিন্তু তারা এই কোম্পানির হাতে তুলে দিচ্ছে। এই কোম্পানির হাতে তুলে দেওয়ার মানে ইসরায়েলের হাতে তুলে দেওয়া। ইসরায়েলে এই কোম্পানিতে এনএসওতে যারা উচ্চ পদগুলোতে চাকরি করে তারা সবাই ইসরায়েল মিলিটারি থেকে রিটায়ার, সরকারের খুবই ঘনিষ্ঠ মানুষ। নরেন্দ্র মোদী আর বিবি অর্থাৎ বেঞ্জামিন নেতানিয়াহু খুব গলায় গলায়, কিন্তু বিবি কিন্তু এই তথ্য পেলে যদি তাই দিয়ে একটু মোদির এদিকে কান বলা ওদিকে লাইট বলা যায়, করতে মোটেই ছাড়বেন না। তার চেয়েও মারাত্মক কথা যে